আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার লাবুতায়াস গ্রামে আনাগোনা এক ভয়ঙ্কর প্রেতাত্মা মার্নির। মাগরিবের আজানের পর কোনো বাচ্চাকে বাড়ির বাইরে পেলেই তুলে নিয়ে যায় সে, আর কখনোই কোনো বাচ্চা তার কাছ থেকে ফিরে আসে না। তার এই কাজের পেছনে রয়েছে অতীতের এক ভয়ঙ্কর রহস্য, যা জানলে গা শিউরে উঠবে আপনারও। তাই চলুন কোনো রকম স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক আজকের এই গল্পে, যার নাম মার্নি দ্য স্টোরি অফ উইউই গম্বেল। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে গ্রাম প্রধানের স্ত্রী তার ঘরে বসে নামাজ আদায় করছিল। নামাজের মাঝে আমরা তার চোখে পানি দেখতে পাই। এমন সময় বাইরে থেকে গ্রামবাসীর চিল্লাপাল্লার আওয়াজ শোনা যায়, যা শুনে তার ছোট্ট ছেলেটি দৌড়ে চলে যায় জানালার কাছে এবং তার মাকে ডেকে বলে বাইরে মিস মার্নি রয়েছে। যা শুনে তার মা নিজেও জানালার কাছে দৌড়ে আসে। আমরা দেখতে পাই গ্রামবাসীরা একজন মেয়েকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, যার কাপড় ছেঁড়া। এই মেয়েটির নামই হলো মার্নি। মার্নি এখানে গ্রাম প্রধানের স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, আর এরপর তাকে জোর করে গ্রামবাসীরা সামনের দিকে নিয়ে যায়। যা দেখে ওই গ্রাম প্রধানের স্ত্রী জানালার পর্দা দিয়ে দেয় এবং সামনের দিকে তাকাতে এসে দেখতে পাই সেখানে দাঁড়িয়ে আছে তার বড় ছেলে। দৃশ্য চলে যায় মার্নি নামের ওই মেয়েটির দিকে, যাকে ধরে গ্রামবাসীরা বিরাট বড় এক বটগাছের নিচে নিয়ে যায়। সেখানে মার্নি তাদের সকলকে উদ্দেশ্য করে বলে তারা ওই একই জিনিস অনুভব করবে যা আজ মার্নি অনুভব করছে। এই বলে মার্নি পাগলের মতো হাসতে থাকে। তখনই তার চোখ যায় সামনে দাঁড়িয়ে থাকা একজন মহিলার দিকে, যার কোলে ছিল মার্নির সন্তান। মার্নি এখানে আকুতি মিনতি করতে থাকে তার বাচ্চাটিকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু গ্রামবাসীরা তার কোনো কথাই শোনে না, বরং তাকে সেখানেই ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। মার্নির এই নির্মম মৃত্যু দেখে যে কোনো মানুষের আত্মা কেঁপে যাবে, কিন্তু গ্রামবাসীরা তার সাথে এত নির্মমতা, এত বর্বরতা কেন করেছিল তা জানতে হলে পুরো গল্পটি দেখতে হবে। আপাতত দৃশ্য চলে যায় এই ঘটনার 47 বছর পরে 2024 সালে, যেখানে আমরা এক পরিবারকে একটা গাড়িতে করে ওই গ্রামে আসতে দেখতে পাই। এই পরিবারে ছিল মা রাহায়ু, মেয়ে আনিশা এবং ছেলে আআন। রাহায়ু মূলত নিজের 2 ছেলে মেয়েকে নিয়ে এই গ্রামেই শিফট হচ্ছিল, তবে তারা যে গাড়িতে করে আসছিল তা পথেই নষ্ট হয়ে যায়। ড্রাইভার তখন গাড়িটি স্টার্ট করার চেষ্টা করছিল। ওই সময় রাহায়ু লক্ষ্য করে এইখানটায় নেটওয়ার্কের খুব সমস্যা, যেটা তার কাজে ব্যাঘাত দিতে পারে। সে যখন তার ফোন এবং কাজ নিয়ে ব্যস্ত, তখন আআন জেদ করতে শুরু করে ওয়াশরুমে যাওয়ার জন্য। সে তো চিৎকার করতে করতে গাড়ি থেকে নেমে যায়, যার পিছু পিছু চলে যায় আনিশা। তখনই ওই পথ দিয়ে বর্তমান গ্রাম প্রধানের গাড়ি যাচ্ছিল, যে কিনা তাদের গাড়ি দেখে নিজের গাড়ি থামায়। এই গ্রাম প্রধানের নাম ছিল বাদ্রি। বাদ্রিকে দেখে রাহায়ুকে ডাক দেয় ওই ড্রাইভার। আমরা জানতে পারি রাহায়ু তার পরিবার নিয়ে বাদ্রির বাড়িতেই উঠতে চলেছে, অর্থাৎ মুভির প্রথম দৃশ্যে দেখানো ওই বাড়িটিতে। রাহায়ু এখানে তার ছেলে মেয়ের সাথে বাদ্রির পরিচয় করিয়ে দেয়। আনিশা এখানে স্বাভাবিকভাবে তার সাথে হ্যান্ডশেক করলেও আমরা আআনকে দেখে বুঝতে পারি যে সে একটু অস্বাভাবিক ছিল। এখন তাদেরকে নিজের গাড়িতে করে নিয়ে বাদ্রি পৌঁছে যায় তাদের পুরনো বাড়িতে, যেখানে সে তার ছোটবেলা কাটিয়েছে। অর্থাৎ মুভির শুরুতে যে ছোট্ট বাচ্চাটিকে দেখেছিলাম, সেই মূলত এই বাদ্রি ছিল। বাদ্রি এখানে জানায় যে তার স্ত্রী অসুস্থ হওয়ার পর তারা এই বাড়িটি ছেড়ে ছোট্ট একটা বাড়িতে শিফট হয়ে গিয়েছে, তাই তো এখন রাহায়ু এই বাড়িটি ভাড়া নিয়েছে। আমরা জানতে পারি রাহায়ুর তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, যদিও এখানে আসার কথা ছিল রাহায়ু এবং আনিশার, আর আআনের তার বাবার কাছেই থাকার কথা, কিন্তু কোনো এক কারণে রাহায়ু বাধ্য হয়েছে আআনকে নিজের সাথে রাখতে। অর্থাৎ আমরা বুঝতে পারি রাহায়ু তার নতুন শুরু হওয়া এই ব্যস্ত জীবনে আআনের দায়িত্ব নিতে চায় না, তাই তো তার সম্পূর্ণ দেখাশোনা আনিশাই করে। এখন আনিশা এখানে সবগুলো ঘর ঘুরে দেখছিল, যেখানে সে একটা ঘরের জানালায় একটা বিশেষ বস্তু ঝুলানো অবস্থায় দেখতে পায়। তার মনে কৌতূহল জাগে এবং সে সেটা খুলে ফেলে। সে সেটাই দেখছিল, এমন সময় তার পিছে থাকা আলমারিটির দরজা আস্তে আস্তে করে খুলে যায়। তার ভেতর থেকে শব্দ আসতে থাকে, যা শুনে আনিশা আস্তে আস্তে করে সেদিকে এগিয়ে যায়। সে এগিয়ে গিয়ে দরজা খোলার বদলে সেটা উল্টে আটকে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল ভেতরে আন আছে। আন এখানে চিৎকার করছিল এবং তার বোনকে দরজা খুলতে বলছিল। এই নিয়ে তাদের 2 ভাই বোনের মধ্যে খুনসুটি হচ্ছিল। এমন সময় তাদের মা রাহায়ু এসে আনিশাকে ডাক দেয় এবং আনিশা দরজাটি খুলে দিয়ে তার পিছু পিছু চলে আসে। তারা মূলত বাদ্রিকে বিদায় দিতে বাইরে এসেছিল,
যেখানে রাহাইউর কাছে তাদের পাওনাদারের কল আসে, যা দেখে সে আরো বেশি টেনশনে পড়ে যায় এবং ভেতরে চলে যায়। আনিশা নিজেও তার মায়ের অবস্থা বুঝতে পারছিল। হঠাৎ করে ইনকাম, পাশাপাশি ছেলে মেয়েকে সামলানো, সেই সাথে জীবনের এত বড় পরিবর্তন, এই সব কিছু মেনে নিয়ে সামনের দিকে এগোনোটা তার মায়ের জন্য বেশ কঠিন ছিল। আর এই ব্যাপারে আনিশা তার বান্ধবী পপির সাথেও শেয়ার করে। এখানে কথা বলতে বলতে হঠাৎই তার চোখ যায় উপরে সিলিংয়ের দিকে, যেখানে একটা বোর্ড খোলা ছিল। যদিও সে এটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আনিশা এখানে পপিকে জানায় যে তারা এখানে কিছু সময়ের জন্যই এসেছে। যখন তার মা তার বাটিকের ডিজাইনের ইনভেস্টর পেয়ে যাবে, তখন তাদের সব লোন শোধ হয়ে যাবে এবং তারা শহরে ফিরে যেতে পারবে। যা শুনে পপি তাকে আশ্বস্ত করে যে সে খুব শীঘ্রই তার সাথে দেখা করতে আসবে। এসব কথা বলতে বলতে হঠাৎ করে নেটওয়ার্ক না থাকার কারণে তাদের কল কেটে যায়। এখন ওই দিন রাতে আনিশা যখন নামাজ পড়ছিল, তখন সে আবারও আলমারির ভেতর থেকে শব্দ শুনতে পায় এবং মনে করে তার ভাই হয়তো বা আবারও তার সাথে দুষ্টুমি করছে। তাই তো সে সালাম ফিরিয়ে নামাজ থেকে উঠে যায় সরাসরি আলমারির কাছে এবং আবারও সকালের মতোই আলমারির দরজাটি বন্ধ করে দেয়। তখনই তার ভাই ওই ঘরে চলে আসে এবং বেডের উপর এসে বসে, যা দেখে আনিশা একেবারেই হতবাক হয়ে যায়। এর মানে আলমারির ভেতরে তার ভাই শব্দ করছিল না, করছিল অন্য কিছু। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে জানাতে চাই এক নতুন এবং মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষেরও অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানাঞ্জা, পোকার, স্লাইডস, লাইভ ক্যাসিনো সহ সবই আছে এখানে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড হন্টিং ব্যবহার করুন। প্রথম ডিপোজিটেই 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস। সেই সাথে থাকছে 200টি ফ্রি স্পিন। এই সুযোগ মিস করবেন না। তো চলুন এখন গল্পে ফেরা যাক। ওই রাতে খাবার টেবিলেও একটা ঘটনা ঘটে। রাহাইও তখনও খাবারে ব্যস্ত। আন খাবার খেতে চাইছিল না, তাই আনিশা তাকে প্রমিস করে যে আগামীকাল সে তার পছন্দের মাছ রান্না করবে। আজ যেন সে এটা খেয়ে নেয়। তখনই আন সেখানে থাকা একটা পুরনো সেলাই মেশিনের দিকে আঙুল তুলে বলে তাদেরকেও খাবার দিতে। যা শুনে আনিশা একটু অবাক হয়। সে ভাবে আন হয়তোবা সেলাই মেশিনের কথা বলছে, তবে আন এখানে একই কথা বারবার বলছিল এবং আচমকাই যখন সে নিজে ওই সেলাই মেশিনের দিকে তাকায়, ভয়ে চিৎকার করে ওঠে এবং সেখানে থাকা খাবার ফেলে দেয় এবং দৌড়ে চলে যায় নিজের ঘরে। যা দেখে রাহাইও তাকে শাসন করতে যেতে চাইছিল, তবে আনিশা ব্যাপারটা সামলে নেয়। এখন এই বাড়ির পরিবেশ তো বেশ ভয়ঙ্কর ছিলই, সেই সাথে গ্রামের পরিবেশও খুব একটা ভালো ছিল না। কেননা পরদিন আনকে নিয়ে আনিশা যখন বাজারে যাচ্ছিল, তখন কিছু ছেলেপেলেরা তাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে। প্রথমে তো আনিশা ইগনোর করছিল, তবে যখন ব্যাপারটা সহ্যের বাইরে চলে যায় তখন সে প্রতিবাদ করে। তখন ওই ছেলেগুলো তার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করে। তাদের হাত থেকে তাকে বাঁচানোর মতো সেখানে কেউই ছিল না। তখনই সেখানে চলে আসে বাদ্রির ছেলে তামা। তামা এখানে ওই ছেলেগুলোর মধ্য থেকে একজনের হাত মুচড়ে ধরে এবং বাকিদেরকে হুমকি দেয়, যার ফলে আর কেউ কোনো কথা বাড়ায় না। এখানে তামা এবং আনিশার পরিচয় হয়। যদিও আনিশা এখানে হাত মেলাতে চাইলেও তামা তার সাথে হাত মেলায় না। এখান থেকে আমরা বুঝতে পারি তামা অনেক ইসলামিক মাইন্ডের একজন ছেলে ছিল। আনকে নিয়ে আনিশা যখন বাজারে দোকান থেকে কেনাকাটা করছিল, তখন অন্যদিকে রাহাইও বসে বাড়ির সব জানালায় ঝুলিয়ে রাখা ওই অদ্ভুত জিনিসগুলোকে পোড়াচ্ছিল। এদিকে আনিশা দোকান থেকে সবকিছু কেনাকাটা শেষ করে চলে যায় পাহাড়ের ঝর্ণার কাছে, যেখানে বসে সে পপির সাথে কথা বলছিল। এমন সময় পপি লক্ষ্য করে পেছনে আন নেই, যা দেখে আনিশা ভীষণ ভয় পেয়ে যায়। তবে সে আশেপাশে খুঁজতেই আনকে পেয়ে যায়, যে কিনা মানসিকভাবে প্রতিবন্ধী একটা মেয়ের সামনে বসেছিল। মেয়েটি এখানে আনকে ওই জিনিসটা দেয় যে জিনিসটা তাদের ঘরে ঝোলানো অবস্থায় রাহাইও পেয়েছিল। শুধুমাত্র তাদের ঘরেই নয়, বরং আনিশা তো ওই দোকানেও এই জিনিসটা ঝোলানো অবস্থায় দেখেছে। তাই তো আনিশা এখানে আনকে ওই জিনিসটা নিতে দেয় না এবং আনকে নিয়ে দ্রুত সেখান থেকে বাড়িতে চলে আসে। এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আমরা দেখতে পাই এই গ্রামের সকলে মাগরিবের আজান হলেই পাগলের মতো নিজেদের ছেলে মেয়েকে বাড়ির ভেতরে নিতে ব্যস্ত হয়ে পড়ে। হতে পারে কোনো ভয় তাদেরকে তাড়া করে। অন্যদিকে আনিশা তো আনকে নিয়ে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে এসেছিল।
তবে মাগরিবের পরপরই আন যখন একা একা খেলা করছিল তখন সে দরজায় নকের আওয়াজ শুনতে পায়। সে শুনতে পায় কেউ একজন সালাম দিচ্ছে, যে সালামের আওয়াজ আস্তে আস্তে করে ভয়ঙ্কর আকার ধারণ করে। সে দরজার ফাঁকা দিয়ে বাইরের দিকে তাকালে দেখতে পায় সেখানে ভয়ঙ্কর কেউ দাঁড়িয়ে আছে, যা দেখে সে পেছনে ভয়ে দৌড়ে আসে এবং তার বোনকে জড়িয়ে ধরে, যে কিনা তাকে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে। তখনই হঠাৎ করে পিছে থেকে তার বোন ডাক দেয়। আন চোখ মেলতেই দেখতে পায় সে তো বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতর থেকে তার বোন তাকে ডাকছে এবং জিজ্ঞাসা করছে সে বাড়ির বাইরে কি করছে। এই সব কিছু দেখে ছোট্ট আন বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে কখন বাইরে আসলো। আনিশাও এইসবের কিছুই বুঝতে পারে না। এখন ওই রাতে আনিশা আনের পছন্দের মাছ ভাজি করে এবং তাকে খেতে ডাকে। তবে আন তো খেতেই চাইছিল না, যদিও আনিশা কোনো মতে তাকে বুঝিয়ে শুনিয়ে খাবার টেবিলে নিয়ে আসে। এই মুহূর্তে আনিশা লক্ষ্য করে তার মায়ের তো তাদের দিকে কোনো নজরই নেই। সে তার কাজে এতটাই ব্যস্ত যে আন যে খাওয়া দাওয়া ঠিকভাবে করছে না সেদিকেও সে খেয়াল করছে না, যে ব্যাপারটা আনিশার একটু খারাপ লাগে। তবে সে তার মাকে কিছুই বলে না। ওই রাতে সে যখন আনকে গল্প পড়ে শোনাচ্ছিল তখন সে লক্ষ্য করে চিরপরিচিত এই ইঁদুরের গল্পটা পরিণত হয়েছে একজন মহিলার গল্পে, যাকে কিনা গ্রামের লোকেরা ফাঁস দিয়ে মেরে ফেলেছিল, যেখানে তার ছোট্ট বাচ্চা অনবরত কাঁদছিল। এ কারণেই মহিলাটি প্রতিশোধ নিতে এই গ্রামে ফিরে আসে এবং প্রত্যেক গ্রামবাসীর বাচ্চাদেরকে চুরি করতে শুরু করে। অর্থাৎ এই গল্পটি মূলত মার্নির ছিল। তবে আনিশা তো এই ব্যাপারে কিছু জানতো না। সে তো এটা ভেবে অবাক হয় যে এই বাচ্চাদের গল্পে এরকম গল্প কোথা থেকে আসলো। যাক, অন্যদিকে আমরা তামাকে দেখতে পাই, যে কিনা মসজিদে নামাজ আদায় করছিল। এমন সময় হঠাৎই মসজিদের দরজায় আমরা এক ভয়ানক আকৃতিকে দেখতে পাই, যে কিনা প্রথমে তো কাঁদছিল, পরবর্তীতে হাসতে শুরু করে। যে আওয়াজ তামাও শুনতে পারছিল, তাই তো সে সালাম ফিরিয়ে পিছে ঘুরে তাকায়। তবে সে সেখানে কাউকেই দেখতে পায় না। আর এরপর সামনের দিকে তাকাতেই সে দেখতে পায় তার সামনে বসে আছে ওই ভয়ঙ্কর আকৃতি। যদিও তামা এই ব্যাপারটিকে গুরুত্ব না দিয়ে বরং দোয়া কালাম পড়তে থাকে, যে কারণে ওই আকৃতি তার সামনে থেকে চলে যায়। অন্যদিকে ওই একই সময় বাড়িতে নামাজ পড়ছিল আনিশা, যেখানে সে তার সিলিংয়ে থাকা ওই ফাঁকা স্থান থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, যাকে কিনা উপর থেকে আস্তে আস্তে করে নিচে নামিয়ে দেওয়া হচ্ছিল। আনিশা বাচ্চাটিকে স্পর্শ করতে যাবে তার আগেই বাচ্চাটিকে টেনে উপরে নিয়ে যাওয়া হয়, যা দেখে আনিশা একটু ঘাবড়ে যায় এবং লাইট মেরে দেখার চেষ্টা করে উপরে কি আছে। কিছু না দেখতে পেয়ে সে একটু ভয় পেয়ে গিয়েছিল, যে কারণে সে ওই ঘর থেকে বেরিয়ে আসে এবং তার মাকে ডাকতে শুরু করে। তখনই সে দেখতে পায় তার মা ঘুমের মধ্যে সেলাই মেশিনে বসে অনবরত সেটা চালিয়ে যাচ্ছিল। আনিশা তার কাছে যায়, যেখানে সে শুনতে পায় তার মা ঘুমের মাঝে বিড়বিড় করে তার নিজের মাকে ডাকছে এবং বলছে তার বাবার সাথে লড়াই করতে। আনিশা বুঝতে পারে তার মা হয়তো বা তার ছোটবেলা নিয়ে আবারও খারাপ স্বপ্ন দেখছে। এখন সেখান থেকে উঠিয়ে সে তার মাকে ঘরে নিয়ে যায়। তবে সেখান থেকে যেতেই আমরা দেখতে পাই ওই মেশিনটি আবারও আপনা আপনি চলতে শুরু করেছে। পরদিন সকালে আনিশার ঘুম ভাঙে চিৎকার চেঁচামেচির শব্দে। সে ছুটে ড্রয়িং রুমে এসে দেখতে পায় তার ভাই সেখানে বসে চিৎকার করে কাঁদছে এবং তাকে বকা দিচ্ছে রাহাইও নিজে। মূলত আন রাহাইউর ডিজাইন করা কাগজের উপর আঁকাআঁকি করেছিল, যে কারণে তার প্রিন্ট করা সব ডিজাইন নষ্ট হয়ে গিয়েছিল। আনিশা এখানে তার সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রথমে আনকে শান্ত করে, আর এরপর তাকে বুঝিয়ে বলে যে সে যেন নিজের আর্ট বুকে আঁকাআঁকি করে। এখন সে যেন তার মায়ের কাগজগুলো গুছিয়ে তার হাতে দেয়। আনও ঠিক তার কথা মতোই কাজ করে, যা দেখে রাহাইউর রাগও কমে যায়। তবে সে চিন্তায় পড়ে গিয়েছিল যে এগুলো সে এখন কিভাবে প্রিন্ট করবে, কেননা প্রিন্টারের কালি শেষ হয়ে গিয়েছে। এদিকে আজই তার কাজগুলো জমা নিতে কোম্পানি থেকে লোক আসবে। তখন আনিশা তাকে এই ব্যাপারে চিন্তা করতে নিষেধ করে। যেহেতু গ্রামে প্রিন্টারের কালি পাওয়া সম্ভব নয়, তাই সে নিজে যাবে শহরে তার জন্য কালি আনতে। তবে রাহাইও তাকে একা ছাড়তে চাইছিল না, যা শুনে আনিশা বলে সে এই ব্যাপারে তামার হেল্প নিবে। ফলে এবার রাহাইও রাজি হয়ে যায়। আনিশাও তখনই বেরিয়ে পড়ে কালি আনতে, যেখানে পথে সে দেখতে পায় ওই দুষ্টু ছেলেগুলো ওই মানসিকভাবে অসুস্থ মেয়েটিকে বিরক্ত করছিল, যাকে পাহাড়ে আনিশা দেখেছিল। আনিশা এখানে বাকি গ্রামবাসীর মতো চুপচাপ থাকতে পারে না। সে ওই মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে যায়। আর আনিশাকে দেখে এবার আর ওই ছেলেগুলো তাকে বিরক্ত করে না, কেননা তারা তামার সাথে কোনো রকম ঝামেলা চাইছিল না। এখন এই মানসিকভাবে অসুস্থ মেয়েটির নাম হলো ইরমা।
তাকে বাঁচানোতে সে আনিশার উপর ভীষণ খুশি হয়ে যায়। তাই তো সে তার পিছু করতে শুরু করে, যেটা লক্ষ্য করে না আনিশা। আনিশা গ্রামের মেয়েদের কাছ থেকে ঠিকানা নিয়ে গ্রাম প্রধানের বাড়ির দিকে এগোতে থাকে, কারণ সে তামার সাথে দেখা করে তাকে নিজের সাথে শহরে যেতে বলতে চাইছিল। তবে এইভাবেই জঙ্গলের পথ ধরে সে হাঁটতে হাঁটতে চলে আসে ওই বটগাছটির কাছে, যে বটগাছে মার্নিকে খুন করা হয়েছিল। সেখানে আসা মাত্রই এক ভয়ানক কণ্ঠ আনিশার নাম ধরে ডাকে, যা শুনে আনিশার হাবভাবও পাল্টে যায়। সে আস্তে আস্তে করে গাছটির কাছে এগিয়ে যায় এবং সেটা স্পর্শ করতেই যাবে, এমন সময় সেখানে চলে আসে ইরমা এবং তাকে ওই গাছটি স্পর্শ করার হাত থেকে বাঁচিয়ে নেয়। যদিও ইরমাকে সেখানে দেখে আনিশা বেশ ঘাবড়ে যায়। দেখা যায় ইরমা তো তাকে তার মানিব্যাগটা ফেরত দিতে এসেছিল, যেটা সে ভুল করে গ্রামের মাঝে ফেলে দিয়েছিল। তবে এই মানিব্যাগের সাথে ইরমা আরও একটা জিনিস তাকে দেওয়ার চেষ্টা করে, যেটা বুঝতে না পেরে আনিশা ঘাবড়ে গিয়ে ইরমার হাতে আঘাত করে। তখনই সেখানে চলে আসে তামা দুজনকেই শান্ত করে। তখন ইরমা আনিশার প্রোটেকশনের জন্য তার কাছে ওই জানালায় ঝুলিয়ে রাখা বস্তুটি এগিয়ে দেয়। তামা তার কথা মতো তার হাত থেকে জিনিসটা নিয়ে নেয়, আর এরপর আনিশাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। আনিশা তাকে জানায় সে তো তার বাড়িতেই যেতে চাইছিল, তবে হয়তোবা সে হারিয়ে গিয়েছে। যা শুনে তামা তাকে নিজের সাথে করে নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে ওই সময় বাড়িতে আমরা রাহায়ুকে দেখতে পাই, যে কিনা কিছু জিনিসপত্র গোছাচ্ছিল। এমন সময় এই বাড়িতে থাকা পুরনো একটা বক্স পায় সে, যে বক্সের ভেতরে বাদ্রির পুরো পরিবারের ছবি ছিল। সে এইগুলোই দেখছিল। এমন সময় আমরা আনকে দেখতে পাই, যে কিনা খেলার মাঝখানেই লক্ষ্য করে তার মা ভুল করে ল্যাপটপটি খুলে রেখে গিয়েছে। তাই তো সে তার মাকে চৌকি দিয়ে যখন আশেপাশে দেখতে পায় না, তখন সে ল্যাপটপে বসে পড়ে। অন্যদিকে আমরা আনিশাকে দেখতে পাই, যে কিনা তামার সাথে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল। এখানে তামার মা তাকে ইরমার কথা বলে। ইরমা ছোটবেলাতে স্বাভাবিক ছিল, তবে তাকে ছোটবেলাতে তুলে নিয়ে গিয়েছিল উইউই গম্বেল। ইন্দোনেশিয়ানরা বিশ্বাস করে উইউই গম্বেল হলো এমন এক মহিলার অতৃপ্ত আত্মা, যে কিনা সন্ধ্যা নামার পর কোনো বাচ্চাকে বাড়ির বাইরে পেলে তাকে তুলে নিয়ে যায়। তামা বলে আনিশা হয়তোবা শহর থেকে এসেছে, এ কারণেই উইউই গম্বেলে বিশ্বাস করে না। তবে তারা সকলেই বিশ্বাস করে যে ইরমাকে উইউই গম্বেলে তুলে নিয়ে গিয়েছিল, যার প্রতি উত্তরে আনিশা তার বান্ধবী পপির কথা বলে। পপি নাকি ছোটবেলা থেকেই এই সকল জিনিস দেখতে পেত, যদিও আনিশা কখনো তার এই কথায় বিশ্বাস করেনি। এখন আনিশা ফাইনালি তামাকে বলে যে সে কি তাকে একটু সময় দিতে পারবে, তার সাহায্যের প্রয়োজন। তামাও এই কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে রাহায়ু হাতের কাজ শেষ করে যখন ল্যাপটপের কাছে আসে, তখন সে দেখতে পায় আন তার ডিজাইন সব নষ্ট করে দিয়েছে। ফলে রাহায়ু প্রচণ্ড রেগে যায়। এদিকে আনিশার বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তামা তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়, যেখানে তাদের কথা দ্বারা আমরা বুঝতে পারি আনিশা এবং তামা দুজনই একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। এখন তামা সেখান থেকে চলে যাওয়ার পর আনিশা লক্ষ্য করে আন বাড়ির বাইরে বসে আছে। সে এর কারণ জিজ্ঞাসা করলে রাহায়ু তাকে জানায় যে সে আনকে শাস্তি দিয়েছে। আন তার সব ডিজাইন নষ্ট করে দিয়েছে, হয়তোবা তার চাকরিটাও চলে যাবে। তাই এবার আনকে অবশ্যই শাস্তি পেতে হবে। আনিশা যেন এই ব্যাপারে কোনো রকম কথা না বলে। আনিশাও এখানে বাধ্য হয়ে চুপ হয়ে যায়। সে আনের জন্য একটা ড্রয়িং বুক নিয়ে এসেছিল, যেটা সে আনকে দেয় এবং সেই সাথে দেয় কিছু কলম। সে আনকে সেখানেই বসে ড্রয়িং করতে বলে, যতক্ষণ না তার রাতের খাবার রান্না শেষ হচ্ছে। খাবার রান্না শেষ হয়ে গেলে সে নিজেই আনকে ভেতরে ডেকে নিবে। আনও বড় বোনের কথা মতো বাইরেই বসে থাকে। তবে আনিশা ভেতরে যেতেই আমরা দেখতে পাই দূরে গাছের কাছে কোনো এক ভয়ঙ্কর মহিলা দাঁড়িয়ে আছে। এখন ডিনার বানানো প্রায় শেষ হয়ে গিয়েছিল। এমন সময় দরজায় কেউ নক করে। রাহায়ুর মতে তার কাজ নেওয়ার জন্য কোম্পানি থেকে লোক এসেছে, যদিও সৌভাগ্যবশত সে ব্যাকআপের মাধ্যমে তার কাজগুলোকে রিস্টোর করতে সক্ষম হয়েছিল, যেগুলো সে এখন প্রিন্ট করছিল। তাই একটু সময়ের জন্য আনিশাকে ওই লোকটিকে সামলাতে বলে। আনিশা বাইরে গিয়ে লোকটিকে একটু সময় অপেক্ষা করতে বলে। এমন সময় সে লক্ষ্য করে সেখানে তো আন নেই। লোকটিকে জিজ্ঞাসা করলে লোকটি জানায় সে আসা অবধি থেকে এখানে কাউকেই দেখেনি। যা শুনে আনিশা ভীষণ ঘাবড়ে যায়। সে বাড়ির আশপাশ থেকে শুরু করে পুরো গ্রামে ছুটে আনকে খুঁজতে আরম্ভ করে। এই সময় আমরা গ্রামের বিভিন্ন স্থানে পচংকে দেখতে পাই, যদিও আনিশা এসব লক্ষ্য করে না। সে তো পাগলের মতো তার ভাইকে খুঁজছিল। তখনই সেখানে চলে আসে ইরমা। ইরমা নিজেও এখানে বেশ ঘাবড়ে গিয়ে কাঁদছিল। আনিশা তার কাছে বারবার জিজ্ঞাসা করে সে আনকে দেখেছে কিনা, তবে ইরমা কোনো উত্তর দেয় না, বরং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়।
ফলে ওই রাতে আনিশা এবং রাহাইও চলে যায় গ্রাম প্রধান বাদ্রির বাড়িতে, যেখানে আনিশা বাদ্রির কাছে জিজ্ঞাসা করে যে এর পেছনে তাদের গ্রামের উই গম্বেল তো নেই, যা শুনে বাদ্রি একটু ইতস্তত বোধ করে। আর এরপর সে ওই ঘটনা খুলে বলে যে ঘটনার কারণে গ্রামের সবাই উই গম্বেলকে এত বেশি মানে। ঘটনাটি শুরু হয়েছিল আজ থেকে 47 বছর আগে, অর্থাৎ 1977 সালে, যেখানে এই গ্রামের মাঝে একা একজন মেয়ে বাস করত। তার নাম ছিল মার্নি। মার্নি জুস বিক্রি করে টাকা উপার্জন করত, তবে একা মেয়ে হওয়ায় গ্রামের সকলেই তাকে প্রায় খারাপ নজরে দেখত। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন সে বাদ্রিকে শেষবারের মতো জুস খাওয়াতে এসেছিল, যদিও বাদ্রির মায়ের মার্নির সাথে ভালো সম্পর্ক ছিল, তবে বাদ্রির বাবা অর্থাৎ তখনকার গ্রাম প্রধানেরও তার দিকে খারাপ নজর ছিল, যে জিনিসটা বুঝতে পেরে মার্নি সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। সন্ধ্যার আগে সে বাড়িতে ফিরতে চাইছিল, তবে গ্রামের কিছু বখাটে ছেলে তার পথ আটকায়, যে ছেলেগুলোর মধ্যে গ্রাম প্রধানের ছেলে জান্ত্রাও ছিল, অর্থাৎ বাদ্রির বড় ভাই। মার্নি এখানে তাদের পাত্তা না দিলে তারা মার্নির পিছু করতে থাকে। চার বখাটে তাকে আটকে ধরে জঙ্গলের মাঝে, যেখানে মার্নি পুরোপুরিভাবে একা ছিল। জান্ত্রা এখানে তাকে বাজে প্রস্তাব দেয়, তবে মার্নি এতে রাজি হয় না এবং তাকে বোতল দিয়ে আঘাত করে, যার ফলে জান্ত্রা এবং তার বন্ধুরা ভীষণ রেগে যায়। যদিও আগে থেকেই তাদের উদ্দেশ্য ভীষণ খারাপ ছিল, তারা এখানে মার্নির অসহায়ত্বের সুযোগ নিয়ে রাতের অন্ধকারে তার সাথে খারাপ কাজ করে। মার্নি চিৎকার করে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তাদের কারোর মনেই কোনো দয়া মায়া হয় না। তারা চারজন শুধুমাত্র তার ক্ষতিই করে না, বরং ক্ষতি করার পর তাকে মারধরও করে। এই ঘটনায় মার্নি এত বেশি মানসিক আঘাত পায় যে সে পাগল হয়ে যায়। কিছু মাস পরে আমরা দেখতে পাই সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, যেখানে সে পুরোপুরি উন্মাদে পরিণত হয়েছিল। গ্রামের বাচ্চা কাচ্চা তাকে সব সময় জ্বালাতন করত। এভাবেই আরো কয়েকটা মাস কেটে যায়। সময় চলে আসে মার্নির বাচ্চা প্রসবের। ওই বটগাছের নিচে সে একাই রাতের অন্ধকারে তার বাচ্চাকে জন্ম দেয়। শুধুমাত্র তাই নয়, সে একা হাতে সবকিছু করে। তবে এই বাচ্চা প্রসবের পর তার মানসিক অসুস্থতা অনেকটাই ঠিক হয়ে যায়। তার মনে পড়ে যায় 9 মাস আগে তার সাথে কে কি করেছিল। এ কারণেই সে রাগের মাথায় ওই রাতেই ওই চারজনের মধ্য থেকে একজনকে খুন করে এবং পরদিন সকাল থেকেই সে তার বাচ্চাকে নিয়ে ওই গ্রামের মধ্যেই হাঁটতে থাকে। যে লোকটিকে সে খুন করেছিল তার লাশ দেখে জান্ত্রার আর বুঝতে বাকি থাকে না যে এই কাজটা মার্নিই করেছে। যদিও মার্নিকে এইভাবে বাচ্চা কোলে নিয়ে হাঁটতে দেখে সকলে বেশ অবাকই হয়। এমন সময় তার সাথে দেখা করতে আসে বাদ্রির মা, অর্থাৎ তৎকালীন গ্রাম প্রধানের স্ত্রী। সে ভেবেছিল মার্নি হয়তো বা এখনো পাগল আছে, তাই সে মার্নির সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য তার কাছ থেকে নিতে এসেছিল। তবে সে তো জানতই না তার পরিবার অলরেডি মার্নির কাছ থেকে কত কিছু নিয়ে নিয়েছে। মার্নি এখানে তাকে সব বলেও, যা শুনে গ্রাম প্রধানের স্ত্রী হতবাক হয়ে যায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে তার স্বামী সন্তান এতটা খারাপ হতে পারে। তাই তো সে এখানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তখনই সেখানে চলে আসে গ্রামের কিছু লোকেরা, কেননা তারা জান্ত্রার ওই বন্ধুর মৃত্যুর ব্যাপারে জেনে গিয়েছিল। তাই তারা মার্নিকে শাস্তি দেওয়ার জন্য তার কাছে এসেছিল। মার্নি বুঝতে পারে এবার হয়তোবা তার কাছ থেকে তার শেষ সম্বল অর্থাৎ তার সন্তানটিকেও ছিনিয়ে নেওয়া হবে। তাই তো সে এখানে ছুরি দেখিয়ে সকলকে ভয় দেখাতে থাকে। তখনই কিছু লোকেরা তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তার বাচ্চাটিকে। এতে করে মার্নি আরো বেশি পাগল হয়ে যায়। সে আশেপাশে থাকা সকলকে ওই ছুরি দিয়ে আঘাত করতে থাকে। সে একজনকে তো মেরেও ফেলে, অন্যজনের হাত তার শরীর থেকে আলাদা করে দেয়। এগুলো শুরু হওয়ার আগে গ্রাম প্রধানের স্ত্রী সেখান থেকে চলে যায়। এখন গ্রামের আরো কয়েকজন ছেলেরা মিলে মার্নিকে আটকে ফেলে। এরপর মহিলারা তাকে বিভিন্ন রকম অপবাদ দিতে থাকে যে সে নাকি ভালো থাকতে গ্রামের পুরুষদেরকে নিজের বশে নিত এবং তাদের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হতো। এসবের জের ধরে গ্রামের মহিলারা তার কাপড় টেনে ছিঁড়ে ফেলে। আর এরপর গ্রামের সকলে মিলে তাকে ধরে নিয়ে যায় ওই বটগাছটির কাছে। এই দৃশ্যটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। যেহেতু ওই দিনই মার্নি বাদ্রির মাকে সবকিছু জানিয়ে দিয়েছিল, তাই সে মার্নির এই পরিস্থিতি এবং তার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করত। নিজের পরিবারের করা এই পাপের প্রায়শ্চিত্ত হিসাবে সে মার্নির সন্তানকে লালন পালন করতে চেয়েছিল। তবে তার সন্তান বেশ দুর্বল ছিল, যে কারণে সে 1 সপ্তাহের বেশি বাঁচতে পারেনি। আর তার সন্তানের মৃত্যুর পরই মার্নি পরিণত হয় উই গম্বেলে।
সে গ্রামের সেই সকল সন্তানদেরকে তুলে নিয়ে যেতে শুরু করে যাদেরকে তাদের বাবা মা খুব একটা ভালোবাসে না বা ইগনোর করে, অর্থাৎ যেমনটি রাহাইও আনের সাথে করত। এই ব্যাপারটা শুনে আনিশা এখানে ভীষণ রেগে যায়। সে আনের এই নিখোঁজ হওয়ার জন্য রাহাইউকেই দায়ী করতে থাকে। সে যদি তাকে শাস্তি হিসাবে বাড়ির বাইরে না রাখতো তাহলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আন অস্বাভাবিক হওয়ায় সে তো তার সন্তানকে কখনো ভালোই বাসেনি, শুধুমাত্র নিজের কাজকেই ভালোবেসেছে। একথা শুনে রাহাইও এবার রেগে যায়। সে বলে সে যদি কাজ না করে তাহলে তাদেরকে খাওয়াবে কি করে, তাদের ভরণ পোষণ, তাদের স্কুল, এই সব কিছু সে কিভাবে চালাবে। এই সব কিছু নিয়ে মা মেয়ের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেলে কোনো মতে বাদরি তাদেরকে থামায় এবং তাদের গ্রামের একটি রীতির কথা বলে যার মাধ্যমে আনকে খুঁজে পাওয়া যেতে পারে। হাতে মশাল জ্বালিয়ে গ্রামের সকলে যদি পুরো গ্রাম জুড়ে পুরো রাত আনের নাম ধরে চিৎকার করতে থাকে তাহলে হতে পারে আন ফিরে আসবে। এই আশা নিয়ে রাহাইও এবং আনিশাও পুরো গ্রামবাসীর সাথে যোগ দেয়। আর এভাবেই গ্রামের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তারা যখন ওই জঙ্গলে পৌঁছায় তখন আনিশা হঠাৎই তার সামনে মার্নির আত্মাকে দেখতে পায়, যে কিনা পরক্ষণেই ভয়ঙ্কর রূপ বদলে মানুষের রূপে চলে আসে। তাকে এইভাবে দেখে আনিশার যেন কিছু একটা হয়ে যায়। সে সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। হুঁশ ফিরতেই সে দেখতে পায় তার সামনে বসে আছে মার্নি, যার কোলে রয়েছে আন, সেই সাথে রয়েছে আরো কিছু বাচ্চারা যাদেরকে মার্নি নিয়ে গিয়েছিল। সে এখানে আনকে ডাকতে থাকে, তবে তার ওঠার মতো শক্তি ছিল না। তবে এটা তো একটা স্বপ্নের জগৎ ছিল, কেননা বাস্তব জীবনে তার জ্ঞান ফেরে টানা 3 দিন পর। তার জ্ঞান ফেরাতে রাহাইও যেন স্বস্তি পায়। ছেলেকে হারানোর পর সে তো ভেবেছিল এবার হয়তোবা সে মেয়েকেও হারিয়ে ফেলেছে। তাই তো এখানে মা মেয়ে দুজনই একজন আরেকজনকে ভুল বোঝার জন্য ক্ষমা চায় এবং আনিশাকে নিয়ে বাড়িতে ফিরে আসে রাহাইও। তখনও পর্যন্ত আনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এভাবেই মাসের পর মাস কাটতে থাকে। আনিশা কিছুতেই তার ভাই আনকে ভুলতে পারছিল না। তার এই কষ্ট রাহাইও সহ্য করতে পারছিল না। এভাবেই 3টা মাস কেটে যায়। সময়ের সাথে সাথে আনিশা নামাজ পড়া ছেড়ে দেয়। সে প্রায় ওই বটগাছের কাছে যেত এবং মার্নির আত্মাকে ডাকত। এভাবেই এক রাতে সে বাড়ির বাইরে বের হয় ময়লা ফেলতে, যেখানে তার কাছে আসে ইরমা। ইরমাকে দেখে আনিশা আরো বেশি রেগে যায়। যদিও ইরমা এখানে এসেছিল আনিশাকে ওই প্রোটেকশন স্পেলটা দিতে, যেটা সে গ্রামের সবাইকে দেয়। হয়তোবা ইরমা আনিশার কোনো বিপদের ব্যাপারে জানতে পেরেছিল, কিন্তু আনিশা তার কোনো কথাই শোনে না। এমনকি ইরমা যখন ওই রক্ষা কবচটি আনিশার পায়ের কাছে রাখে তখন সে তা পাড়িয়ে নষ্ট করে ফেলে, যা নিয়ে ইরমা কষ্ট পায় এবং সেখান থেকে দৌড়ে চলে যায়। ওই দিন রাতে ঈশার নামাজের সময় আনিশা যায় মসজিদে, যেখানে তামা ছিল। সে তামার সাথে কথা বলে, যেখানে তামা তাকে বোঝানোর চেষ্টা করে যে এইভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করা ছাড়লে চলবে না, তার মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া উচিত। যদিও এখন আর আনিশার এতে কোনো লাভ আছে বলে মনে হচ্ছিল না। এখানে আনিশার রাগের মাথায় সেখান থেকে উঠে চলে যায় সরাসরি ওই বটগাছের কাছে। সে উঠে যাওয়া মাত্রই সেখানে থাকা সব লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে, যা দেখে তামা বুঝতে পারে নিশ্চয়ই কোনো বিপদ আসতে চলেছে। এদিকে আমরা আনিশাকে দেখতে পাই যে কিনা ওই বটগাছের কাছে পৌঁছে গিয়েছিল। সেখানে গিয়ে সে মার্নির আত্মাকে ডাকতে থাকে। কিছু সময় চিৎকার চেঁচামেচি করার পর এক সময় সে হার মেনে নেয় এবং সেখানে বসে মার্নির আত্মার কাছে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন আনকে ফিরিয়ে দেয়। এর বদলে মার্নির আত্মা যা চাইবে তাই করবে আনিশা। যা বলা মাত্রই আমরা দেখতে পাই উপর থেকে মার্নির আত্মা ভয়ঙ্কর রূপ নিয়ে আস্তে আস্তে করে নেমে আসছে। তখনই সেখানে চলে আসে তামা। তামা এই দৃশ্য দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে সেখানেই দাঁড়িয়ে গাছটি স্পর্শ করে দোয়া কালাম পড়তে থাকে। এইভাবেই এক পর্যায়ে মার্নির আত্মা সেখান থেকে চিৎকার করে গায়েব হয়ে যায়। সেই সাথে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় আনিশা নিজেও। অন্যদিকে ওই সময় আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে রাহাইও নামাজ শেষে মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছিল তার ছেলেটিকে ফিরিয়ে দেওয়ার জন্য। এভাবেই কাঁদতে কাঁদতে সে হঠাৎই মা বলে ডাক শুনতে পায়, যা শুনে সে দৌড়ে ছুটে চলে যায় বাইরে। বাইরে গিয়ে এসে দেখতে পাই সেখানে দাঁড়িয়ে আছে আনকে এইভাবে সামনে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। পরদিন সকালে বাদরি এবং তামা মিলে আনকে সূরা কালাম পড়ে ছেড়ে দেয়,
যদিও তামার এখানে মনে হচ্ছিল যে কোনো কিছুই স্বাভাবিক না, কেননা সে ছোটবেলা থেকে উই উই গম্বেলের ব্যাপারে যে যে গল্প শুনেছে সেই অনুযায়ী যদি মার্নির আত্মা কোনো বাচ্চাকে ফেরতও দেয় তবে সে কিছুদিনের মধ্যেই ওই বাচ্চাকে নিয়ে নেয়, তাও আবার তার পরিবারকে মেরে। এই কারণেই তামা আনিশা এবং রাহাইউর জন্য বেশ চিন্তিত ছিল। এদিকে জ্ঞান ফেরার পর আনিশা যখন দেখতে পায় তার ভাই ফিরে এসেছে তখন সে তাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তবে তামার তো চিন্তা যাচ্ছিলই না, যে কারণে সে বাদ্রির কাছে জানতে চায় যে সে কি কখনো ওই বটগাছটি কেটে ফেলার চেষ্টা করেনি। উত্তরে বাদ্রি জানায় তামা যখন ছোট ছিল তখন সে এই ব্যাপারে অনেক চেষ্টা করেছে, অনেক ওস্তাদ হুজুরের সাথে সে দেখাও পর্যন্ত করেছে, তবে কোনোভাবে কোনো সফলতা পাওয়া যায়নি। অনেক চেষ্টার পরও ওই গাছ সে কাটতে পারেনি। এমনকি ওই গাছ কাটার জন্য সে যদি কোনো লোক ঠিকও করেছে তাদেরও মৃত্যু ঘটেছে, যা শুনে তামা বেশ ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রাহাইউকে দেখতে পাই যে কিনা নিজ হাতে ওই রক্ষা কবচ বানাচ্ছিল, যেগুলো সে আনিশাকে ডেকে প্রত্যেকটি জানালায় টাঙিয়ে দিতে বলে। তবে আনিশা ওই রক্ষা কবচ হাতে নিতেই সেটা ফেলে দেয়। আমরা দেখতে পাই তার হাতের যে যে স্থানে ওই রক্ষা কবচের স্পর্শ লেগেছিল সে স্থান পুড়ে গিয়েছিল, যা দেখে আনিশা নিজেও অবাক হয়ে যায়। ওই দিন সে মাগরিবের সময় দোকানে গিয়েছিল কেনাকাটা করতে, যেখানে মাগরিবের আজান দিয়ে দেওয়ায় দোকানদার বাচ্চাদেরকে ভেতরে যেতে বলে, তা না হলে উই উই গম্বেল এসে তাদেরকে তুলে নিয়ে যাবে। এ কথা শুনে আমরা আনিশার মুখে এক অদ্ভুত রকমের হাসি দেখতে পাই। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না, কেননা সে কিছুতেই আজানের শব্দ সহ্য করতে পারছিল না। তাকে এইভাবে ছটফট করতে এবং নিজের কান বন্ধ করতে তামাও লক্ষ্য করে। ওই দিন রাতে রাহাইও নিজ হাতে আনের জন্য খাবার রান্না করেছিল। অনেকদিন পর সে আনকে গালে তুলে খাইয়ে দিতে চায়। তবে এই জিনিসটা দেখে আনিশার তো খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হয় না, বরং সে নিজে চাইছিল আনকে খাইয়ে দিতে, যেন তার রাহাইউর সাথে কোনো প্রতিযোগিতা রয়েছে। সে তো এখানে চিৎকার করে ওঠে, যার ফলে আন অনেকটা ভয় পেয়ে যায়, যাকে শান্ত করে রাহাইউ। আনিশার এই ব্যবহার দেখে রাহাইউর নিজেরও বেশ সন্দেহ হয়। ওই রাতে ঘুমানোর আগে সে আনের ঘর থেকে কিছু শব্দ শুনতে পায়। সেদিকে গেলে সে দেখতে পায় আনিশা এবং আন তখনও খেলছে। সে তাদেরকে শুয়ে পড়তে বলার সাথে সাথেই আনিশা খুবই ভয়ঙ্করভাবে তার দিকে তাকায়। সাথে সাথে দরজাটি বন্ধ হয়ে যায়, যা দেখে রাহাইও ভীষণ ঘাবড়ে যায়। সে চিৎকার করে আনিশাকে ডাকতে থাকে। তখনই আনিশা পাশের ঘর অর্থাৎ আনিশার ঘর থেকে বেরিয়ে আসে। রাহাইও লক্ষ্য করে দরজা তো খোলা এবং ভেতরে আন একা ঘুমিয়ে আছে, যা দেখে রাহাইও বেশ অবাক হয়। পরদিন সকালে তার ঘুম ভাঙে মার্নির গুনগুনানির আওয়াজ শুনে। সে নিজের পায়ের কাছে মার্নিকে বসা অবস্থায় দেখতে পায়, যে কিনা পরক্ষণেই গায়েব হয়ে যায়। আমরা দেখতে পাই ওই একই গান গুনগুন করে গাইছিল আনিশা এবং সে আনকে রেডি করছিল, কেননা তারা দুজন সকালের নাস্তা বানানোর জিনিসপত্র কিনতে বাজারে যাবে। তখনই সেখানে রাহাইও আসে এবং আনিশাকে বাইরে যেতে নিষেধ করে। সে বলে সে নিজেই সবকিছু করবে, এখন থেকে সেই তাদের জন্য খাবার বানাবে। যা শুনে আনিশা বলে এটা তো তার কাজ না, সে কবে থেকে তার ছেলে মেয়েকে যত্ন করার ব্যাপারে ভাবছে। যা শুনে রাহাইও এবার আনিশাকে ডাক দেয় এবং বলে সে তার ভুলের জন্য অলরেডি আনিশার কাছে ক্ষমা চেয়েছে। সে শুধুমাত্র তাদেরকে একটু ভালোভাবে রাখার জন্যই কাজ নিয়ে এত ব্যস্ত থাকতো, যে কারণে সে তাদের দিকে খেয়াল দিতে পারতো না। তবে আনিশা যদি তাকে নিয়ে একটু ভাবে তাহলে সে বুঝতে পারবে যে এই সব কিছু সে তার সন্তানদের জন্যই করেছে। যা শুনে আনিশা এবার আরো আজে বাজে কথা বলতে থাকে। সে রাহাইউকে বলে সে এই সব কিছু করেছে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য, কেননা সে কখনোই নিজের মায়ের মতো হতে চায়নি। সে কখনোই চায়নি যে কোনো পুরুষ মানুষ তার উপর হুকুম চালাক। তাই তো সে তার বাবাকে ডিভোর্স দিয়েছে। এই সব কিছু সে বাচ্চাদের কথা ভেবে করেনি, বরং নিজের কথা ভেবে করেছে। এই ধরনের আঘাত করে কথা বলে আনিশা সেখান থেকে আনকে নিয়ে বেরিয়ে যায়। গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় তার দেখা হয় ইরমার সাথে, যার দিকে সে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকে। তার এই তাকানো দেখে ইরমার আর বুঝতে বাকি থাকে না যে এটা আনিশা নয়, বরং আনিশার মধ্যে থাকা মার্নির আত্মা, যাকে দেখে ইরমা ভয় পেয়ে যায়। এদিকে ওই দিনে আমরা আনিশার বান্ধবী পপিকে গ্রামে আসতে দেখতে পাই, যাকে গ্রামের দুজন লোক বাড়িতে এগিয়ে দেয়, যেখানে আনিশা পপিকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। পপি ভেতরে আসে এবং আনিশা তার কাছে জিজ্ঞাসা করে যে এই বাড়িতে কোনো ভূত আছে কিনা, সে কাউকে দেখেছে কিনা। পপি উত্তরে বলে এই বাড়িতে বেশ কয়েকটা ভূত আছে, একটা আছে সেলাই মেশিনের কাছে, আরেকটা আছে আনিশার ঘরের সামনে
এছাড়া আনিশার ঘরের সিলিংয়ের উপর যে ফাঁকা জায়গা ওইখানে একটা আছে, সেই সাথে রয়েছে রান্নাঘরে একটা। এই ভূতটা আবার অনেক ভালো, সে আনিশাকে রান্না করার সময় দেখতে খুব পছন্দ করে। পপির এইসব কথা শুনে আনিশা বেশ মজা পাচ্ছিল, কেননা সে তো মনে মনে পপিকে একদমই বিশ্বাস করত না। তবে পপি এখানে তাকে এই ব্যাপারে বিশ্বাস করতে বলে, কেননা তার মতে সে এখানে এমন এক আত্মাকে দেখতে পেয়েছে যে কিনা ভীষণ ভয়ানক, যে আনের নিখোঁজ হওয়ার জন্য দায়ী। একথা শুনে আনিশা একটু অবাক হয়। এমন সময় তার মা ডাক দিলে আনিশা সেখান থেকে রান্নাঘরে চলে যায়। পপি তখন আনের কাছে আসে এবং তার রোবট টয়টিকে চালানোর ব্যাপারে তাকে শেখাতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পাই আনিশার কিছু একটা হয়ে গিয়েছে। সে দূর থেকে পপিকে আনের কাছে দেখে সহ্য করতে পারছিল না, তাই সে সেখানে আসে এবং পপির হাত থেকে ওই রিমোটটি ছিনিয়ে নেয়, আর এরপর আনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটা পপির কাছে বেশ অদ্ভুত লাগে। এখন বিশ্রামের জন্য পপিকে আনিশা তার ঘরে থাকতে বলে, কেননা আজ রাতে আনিশা আনের সাথেই ঘুমাতে চাইছিল। এখন পপি ওই ঘরে একা ছিল, যখন আমরা দেখতে পাই সিলিংয়ের ওই ভূতটা আস্তে আস্তে করে নামছে, যা দেখে পপি তাকে চিৎকার করে বলে এখন সে অনেক ক্লান্ত, তাই সে যেন তাকে একদমই না জ্বালায়। একথা বলার পর ভূতটা সেখান থেকে চলে যায়। এমন সময় হঠাৎই একটা আত্মা এসে তার উপর হামলা করে। আত্মাটি দেখতে ভীষণ ভয়ানক ছিল। তখনই পপি কোনো মতে হাতের কাছে একটা স্পেলের কাপড় পেয়ে যায়, যেটা ওই আত্মাকে স্পর্শ করাতেই আত্মাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। আমরা দেখতে পাই এই কাজে পপিকে আরেকটি ভালো আত্মা সাহায্য করেছিল, অর্থাৎ পপি যে আত্মাদেরকে দেখতে পাই এই ব্যাপারটা পুরোপুরি সত্য ছিল। পরদিন পপি এবং আনকে নিয়ে আনিশা যায় ওই ঝর্ণার কাছে। সেখানে সে পপিকে বলে যে মাঝে মাঝে তার মনে হয় তার যেন নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, সে যেন নিজের মধ্যেই নেই। পপি জিজ্ঞাসা করে এটা কবে থেকে হচ্ছে। উত্তরে আনিশা বলে যেদিন থেকে আন ফিরে এসেছে। এমন সময় আন চিৎকার করতে শুরু করে। সে চিৎকার করে বারবার বলছিল যে সে তার মায়ের কাছে যেতে চায়, সে তার মাকে মিস করছে। আনিশা তাকে হাতের ইশারায় শান্ত করার চেষ্টা করলে সে উল্টে আনিশাকেই একটা থাপ্পড় মেরে দেয়, যে কারণে তারা আর দেরি করে না এবং তখনই আনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যেখানে পৌঁছেই আন দৌড়ে চলে যায় বাড়ির ভেতরে, তার পিছু পিছু যায় আনিশাও। তবে পপি যাওয়ার আগেই তাকে পেছন থেকে ডাক দেয় ইরমা। ইরমা এখানে পপিকে ওই রক্ষা কবচ দেয়, যেটা নেওয়ার জন্য অনুরোধ করতে গিয়ে ইরমা তার পা পর্যন্ত ধরতে যায়। তখনই পপি ইরমাকে স্পর্শ করে এবং অতীতের কিছু দৃশ্য দেখতে পায়, যেখানে ছোট্ট ইরমাকে তুলে নিয়ে গিয়েছিল মার্নি। তবে ইরমাকে সে কোনোভাবেই বশ করতে পারেনি, যে কারণে ইরমাই একমাত্র তার হাত থেকে মুক্তি পেয়েছে, আর এর ফলেই তার মানসিক অবস্থা এরকমটি হয়েছে। এখন ইরমার ব্যাপারে এই সত্য জানার পর পপি বাড়ির ভেতরে চলে আসে, যেখানে সে আনকে একা ঘরে অদৃশ্য কারোর সাথে কথা বলতে দেখতে পায়, যাকে সে মা বলে ডাকছিল। সে লুকিয়ে এই জিনিসটা দেখছিল, তখনই সেখানে আনিশা চলে আসে। আনিশা ভেতরে ঢুকতে চাইলে পপি তাকে ঢুকতে দিতে চায় না, তবে আনিশা জোর করে ভেতরে চলে যায়। তখনই ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়, আর পরক্ষণে যখনই দরজাটি আপনা আপনি খোলে পপি দেখতে পায় আনিশার হাবভাব একদমই বদলে গিয়েছে, এমনকি আনও শান্ত হয়ে তাকে জড়িয়ে ধরে আছে। সে আনকে কোলে নিয়ে পপির সামনে দিয়েই চলে যায়। এই পুরো ঘটনায় পপির এবার আনিশার উপর সন্দেহ হতে থাকে, যে কারণে ওই দিন রাতে খাবার খাওয়ার সময় সে বিভিন্ন রকমের কথা বলে এটা জানার চেষ্টা করছিল যে আনিশার কোনো কিছু মনে আছে কিনা, অর্থাৎ তাদের প্রথম পরিচয় কোথায় হয়েছিল, এছাড়া আন্টির হাতের প্যানকেকের কথা তার মনে আছে কিনা। অথচ রাহাইও তো কখনো তাদের জন্য কেকই বানায়নি। আনিশা এখানে সবকিছুর উত্তরই ভুলভাল দেয়, কেননা আনিশার শরীরে তখন আনিশা নয় বরং মার্নির আত্মা ছিল। তবে এটা যে পপি ধরে ফেলেছে এই ব্যাপারটা সে মার্নিকে মোটেও বুঝতে দেয় না। সে এখানে কোলের উপর একটা স্পেল রেখে দিয়েছিল, যার ফলে আনিশার ভেতরে থাকা মার্নির ভীষণ কষ্ট হচ্ছিল। তাই তো সে এখান থেকে বাহানা করে রান্নাঘরে চলে যায়, যেখানে তার উপর নজর রাখার জন্য ভিডিও ক্যামেরাওয়ালা রোবটটি পাঠায় পপি, যার মাধ্যমে দেখা যায় আনিশা সেখানে ছটফট করছে। এরই মধ্যে দরজায় নক হয় এবং রাহাইও সেখান থেকে উঠে দরজা খুলতে চলে যায়। তাদের বাড়িতে এসেছিল বাদ্রি এবং তামা। তারা এখানে রাহাইও এবং আনিশাকে দাওয়াত করার জন্য এসেছিল। এদিকে আনিশা যে স্বাভাবিক না এটা বুঝতে পেরে পপি তার কাছে চলে যায় এবং একটা পবিত্র ছুরি আনিশার দিকে তাক করে বলে তার ভেতরে থাকা আত্মা যেন বের হয়ে যায়, যা শুনে আনিশা এবার রেগে যায়। তার ভেতরে থাকা আত্মা অর্থাৎ মার্নি এবার সামনাসামনি চলে আসে। দেখা যায় আনিশা পুরোপুরিভাবে পজেসড হয়ে গিয়েছে। সে এখানে পপির উপর হামলা করে।
এমনকি এক পর্যায়ে সে পপিকে আহতও করে দেয়। এইসব কিছুর আওয়াজ শুনে তখনই সেদিকে ছুটে আসে রাহায়ু, বাদ্রি এবং তামা। রাহায়ুর সামনে থাকায় আনিশার হামলার শিকার হয় সে। বাদ্রি তাকে কোনো মতে সামলে অন্য ঘরে নিয়ে যায়, তবে তামা সেখানেই থেকে আনিশার ভেতরে থাকা মার্নির আত্মাকে বের করার চেষ্টা করছিল। এখানে বেশ কিছুক্ষণ তাদের দুজনের মধ্যে লড়াই হয় এবং এক পর্যায়ে আনিশার ভেতর থেকে মার্নির আত্মা বেরিয়ে আসে। তাকে এইভাবে সামনে দেখে তামা বেশ ভয় পেয়ে যায়। সে সশরীরে এসেই তামার উপর হামলা করে, আর এই সুযোগ নিয়ে পপি আনিশাকে ভেতরে নিয়ে যায়। আর এরপরই শুরু হয় তামা এবং মার্নির ভয়ঙ্কর লড়াই। তামা এখানে আল্লাহর নাম নিয়ে ওই শয়তানের সাথে লড়াই করে চলেছিল, তবে শক্তির দিক থেকে সে কিছুতেই তার সাথে পেরে উঠছিল না। যতবারই সে মার্নিকে আঘাত করছিল ততবারই মার্নি ঠিক হয়ে যাচ্ছিল। এমনকি সে তো এক পর্যায়ে মার্নির একটা পা তার শরীর থেকে কেটে আলাদা করে ফেলে, তবে এতে কোনো লাভ হয় না, কেননা তার শরীর থেকে আবারও নতুন করে পা তৈরি হয়। এখানে এক পর্যায়ে মার্নি তামাকে নিচে ফেলে তার গলা চেপে হত্যা করতে যাচ্ছিল। এমন সময় সেখানে চলে আসে পপি। পপি তার কাছে থাকা পবিত্র কাপড় এবং ছুরিটি ওই মার্নির কপালে ছোঁয়ায়, যার ফলে মার্নির আত্মা চিৎকার করতে করতে সেখান থেকে গায়েব হয়ে যায়। এতে করে তখনকার মতো তামা বেঁচে যায়। তামা এখানে তার হাতে থাকা ওই কাপড় এবং ছুরিটি দেখে বেশ অবাক হয়। ওই দিন আনিশাকে বিছানার সাথে বেঁধে রেখে তামা পপির কাছে ওই ছুরির রহস্যের ব্যাপারে জানতে চায়। উত্তরে পপি জানায় সে এটা বংশীয়ভাবে পেয়েছে। তার পরিবার অনেক আগের প্রজন্ম থেকেই এই সকল আত্মাদের সাথে লড়াই করে, যার সূত্র ধরে সে এই পবিত্র জিনিসগুলো পেয়েছে। সে এখানে কথা বলছিল এমন সময় আনিশার জ্ঞান ফিরতে শুরু করে, যা দেখে তার কাছে ছুটে যায় রাহায়ু। ঠিক তখনই আনিশা তার হাতে কামড়ে ধরে, আর এরপর সে একে একে সকলকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। প্রথমে রাহায়ু, এরপর বাদ্রি, তারপর তামা। সে এও বলে দেয় যে তামা আনিশাকে ভালোবাসার নজরে দেখে, যেটা একটা খারাপ নজর। এইভাবেই কথা দিয়ে সে সবাইকে উল্টোপাল্টা বুঝাচ্ছিল। তখনই পপি সেখানে চলে আসে এবং ওই ছুরিটি তার মাথায় ধরে। এর ফলে আনিশার ভেতরে থাকা মার্নির আত্মার কষ্ট হচ্ছিল, তাই তো সে এখানে আনিশার হয়ে অভিনয় করতে শুরু করে। সে পপিকে বলে তার কষ্ট হচ্ছে, সে কি তার বেস্ট ফ্রেন্ডের কষ্ট দেখতে পাচ্ছে না? যা শুনে পপি এবার দুর্বল হয়ে পড়ে এবং তার মাথা থেকে ওই ছুরিটি সরিয়ে নেয়, যেটার সুযোগ নিয়ে মার্নি তার এক হাত মুক্ত করে ফেলে এবং তামাকে কামড়ে আর এক হাত ছাড়িয়ে সে ঝাঁপিয়ে পড়ে বাদ্রির উপর। সে বাদ্রির উপর হামলা করেছে দেখে রাহায়ু তখনই আনকে নিয়ে অন্য ঘরে চলে যায়। এদিকে মার্নির আত্মাও পপি এবং তামাকে আহত করে তার পিছু পিছু ছুটতে থাকে। সে এখানে রাহায়ু এবং আন যে ঘরে ছিল সেই ঘরের দরজা জোরে জোরে খোলার চেষ্টা করছিল। একদিকে ভেতরে থাকা রাহায়ু চেষ্টা করছিল দরজা বন্ধ রাখার, অন্যদিকে আন চিৎকার করে মার্নিকেই মা বলে ডাকছিল এবং চিৎকার করে বলছিল যে সে মার্নির সাথেই থাকতে চায়। এমন সময় সেখানে চলে আসে ইরমা। ইরমা বাইরে থেকে এই সব কিছু বুঝতে পেরে ভেতরে আসা মাত্রই আনিশার উপর হামলা করতে থাকে। সে ওই রক্ষা কবচ তার দিকে মারতে থাকে, যার ফলে মার্নি প্রথমে তো একটু ভয় পেয়ে যায়, তবে ইরমার হাতের রক্ষা কবচ শেষ হয়ে গেলে সে ইরমার উপরই হামলা করে। ইরমা এবং মার্নির আত্মার মধ্যেও এখানে বেশ কিছুক্ষণ লড়াই হয়। এক পর্যায়ে আনিশার শরীরে থাকা মার্নির আত্মা ইরমা সহ জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে। এদিকে ঘরের ভেতরে থাকা আন বাইরে থাকা মার্নিকেই মা বলে ডাকছিল, যা দেখে রাহায়ু তাকে বোঝানোর চেষ্টা করে যে রাহায়ু হলো তার মা, কিন্তু সে কোনো কথাই শুনতে রাজি হয় না। এমন সময় তার হাতের ধাক্কায় রাহায়ু দূরে গিয়ে পড়ে। সে দেখতে পায় সেখানে চলে এসেছে মার্নির আত্মা, যে কিনা আনকে কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, যা দেখে রাহায়ু চিৎকার করে তার সন্তানকে ফিরিয়ে দিতে বলে, যা শুনে মার্নি তাকে আঘাত করে দূরে ছুঁড়ে মারে। এর ফলে রাহায়ু বেশ খানিকটা আহত হয়ে পড়ে এবং সে এবার মার্নির কাছে অনুরোধ করতে থাকে যে তার জন্য একজন সিঙ্গেল মা হওয়া সহজ ছিল না। সে অনেক ভুল করেছে, তবে সে নিজের সন্তানকে ভালোবাসে। মার্নিও তো একজন মা, সেও তো এইসব ভোগ করেছে, তারও তো তার কষ্ট বোঝা উচিত। একথা শুনে মার্নি তার কোল থেকে আনকে নামিয়ে দেয় এবং তার দিকে এগিয়ে আসে। আমরা বুঝতে পারি মার্নি হয়তো বা তার কষ্ট বুঝতে পারছে। সে এখানে রাহায়ুকে সান্ত্বনা দিতে থাকে যে রাহায়ু সারা জীবন তার মাকে দায়ী করেছে, যে তার মা কেন তার বাবার কোনো অন্যায়ের প্রতিবাদ করেনি, কেন সারা জীবন তার হাতে মার খেয়েছে, অপমানিত হয়েছে। কিন্তু এটাই তো মায়ের ভালোবাসা। সেই সব কিছু করেছে শুধুমাত্র রাহায়ুর জন্য। সে নিজের সুখ খুশির আত্মত্যাগের মাধ্যমে রাহায়ুর ভবিষ্যৎ ঠিক করেছে।
একথা বলতে বলতেই স্বাভাবিক চেহারার মার্নি তার পেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পিঠের ভেতর দিয়ে বের করে নিয়ে আসে। অর্থাৎ সে রাহায়ুকে কোনোভাবে সান্ত্বনা দিচ্ছিল না, বরং সে তো তাকে অনুভব করাচ্ছিল যে সে একজন ভালো মা নয়। আর এটা অনুভব করিয়ে সে রাহায়ুকে সেখানেই মেরে ফেলে। তাকে মেরে ফেলে মার্নি আনকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। ততক্ষণে বাইরে পড়ে থাকা আনিশার জ্ঞান ফিরে এসেছিল। সে দেখতে পায় আনকে নিয়ে মার্নির আত্মা উড়ে চলে যাচ্ছে। সে চিৎকার করে আনকে ডাকতে থাকে এবং কাঁদতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। মার্নি এবং আন দুজনই গায়েব হয়ে যায়। এখন এই ঘটনার কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে রাহায়ুর কবরের কাছে সকলে উপস্থিত ছিল। আনিশা এখানে তার মাকে প্রমিস করে যে সে ঠিকই আনকে খুঁজে বের করবে। এখন সেখান থেকে তারা যখন চলে আসছিল তখন তারা একটা স্পেশাল কবর দেখতে পায়, যেটার উপর ছাতি রাখা ছিল। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে গোরস্থানের ওই লোকটি জানায় এটি একটি স্পেশাল কবর, যেখানে প্রায় গ্রামের সবাই জিয়ারত করতে আসে, কারণ এটি হলো এই গ্রামের উইভি গম্বেল মার্নির সন্তানের কবর। যা শুনে আনিশা এখানে তার ভাইকে খোঁজার প্রথম ক্লু পেয়ে যায়। তখনই পপি তাকে জানায় যে সে ইরমাকে স্পর্শ করার মাধ্যমে তার অতীতের ব্যাপারে জেনেছিল, যে সে কিভাবে মার্নির হাত থেকে মুক্তি পেয়েছিল। তার বিশ্বাস ইরমাও তাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে। তখন আনিশা বলে সে ওই কবর এবং ইরমার সাহায্যে ঠিকই আনকে খুঁজে বের করবে, আর এই কাজে তামা এবং পপিও তাকে সাহায্য করবে বলে ওয়াদা করে। তখনই তারা লক্ষ্য করে দূরে বসে আছে ইরমা। ইরমাকে তারা নিজেদের দলে নিয়ে নেয়, আর এখান থেকেই শুরু হয় আর এক নতুন লড়াই, মার্নির আত্মাকে পুরোপুরি শেষ করে দেওয়ার লড়াই। তারা কি এই লড়াইয়ে জিততে পারবে? এটা আমরা দেখতে পাবো এই মুভির দ্বিতীয় পার্টে, যেটা রিলিজ পাওয়া মাত্রই আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আপাতত আমরা দেখতে পাই মার্নির আত্মা তখনও পর্যন্ত শান্ত হয়নি। সে ওই দিনও মাগরিবের সময় একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যায়, যার নাম ছিল আলদো। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, তাই মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।